কল্পনা করুন, ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির সামনে একটি বাঁশের সঙ্গে শুকনো খড়ের গুচ্ছ বাঁধা রয়েছে। এটা কোনো উৎসবের সাজসজ্জা নয়, এর মানে হলো আজ রাতের মধ্যে আন্দোলনে যোগ দাও, না দিলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। বাঁশের সঙ্গে শুকনো খড় বেঁধে রাখতো, না মানলে ঘর জ্বালিয়ে দেবে। ত্রিপুরার ছাগলনাইয়ার কৃষক বিদ্রোহ। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এটা ছিল 1870-এর দশকে ত্রিপুরার জেলা ছাগলনাইয়া অঞ্চলে কৃষকদের সেই বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে তারা ইজারাদারদের অত্যাচারের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো ছাগলনাইয়ার কৃষক আন্দোলনের সম্পূর্ণ ইতিহাস, কেন হয়েছিল, কিভাবে ছড়িয়ে পড়েছিল, ব্রিটিশ প্রশাসন কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং শেষ পর্যন্ত এই আন্দোলনের পরিণতি কি হয়েছিল। পূর্ব বাংলায় কৃষক অসন্তোষের ঢেউ। 1870-এর দশক পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারদের বিরুদ্ধে কৃষকদের প্রতিরোধ আন্দোলন তৈরি হয়। বিভিন্ন সংঘের মধ্য দিয়ে কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে স্থির করে যে তারা আর খাজনা দেবে না। কারণগুলি স্পষ্ট: জমিদারদের অত্যাচার, খাজনার মাত্রা ক্রমাগত বৃদ্ধি, জমির উপর কৃষকদের যাতে কোনো অধিকার না জন্মায় সেজন্য যথেষ্ট বল প্রয়োগ। 1872-73 সালের পাবনার বিখ্যাত কৃষক বিদ্রোহ এই আন্দোলনের সবচেয়ে বড় নজির। কিন্তু শুধু পাবনা নয়, এই কৃষক আন্দোলন পূর্ব বাংলার ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বাখরগঞ্জ, ফরিদপুর, বাগুড়া এবং রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এইসব কৃষক আন্দোলনের মধ্যে অন্যতম ছিল তৎকালীন ত্রিপুরা জেলার ছাগলনাইয়ার অঞ্চলের কৃষক আন্দোলন। ইজারাদারি ব্যবস্থা এবং শোষণের কাঠামো। এই আন্দোলন বুঝতে গেলে আগে বুঝতে হবে ত্রিপুরায় জমি ব্যবস্থাপনা কেমন ছিল। ত্রিপুরা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পার্বত্য ত্রিপুরার রাজাদের জমিদারি ছিল। এই সমতল অঞ্চলের জমিদারি ত্রিপুরার রাজারা নিজেদের অনুগত কয়েকজন সামরিক কর্মচারীকে রাজস্ব আদায়ের জন্য ইজারা দিতেন। রাজা বীরচন্দ্র মানিক্যের আমলে মেজর ভৈরব সিংহ এবং ক্যাপ্টেন ধরণীধর প্রমুখ উচ্চ পদস্থ সামরিক কর্মচারীদের এইসব জমি ইজারা দেওয়া হয়। তারাও আবার তাদের ইজারাপ্রাপ্ত জমিগুলি নিলামের মাধ্যমে সর্বোচ্চ রাজস্বের বিনিময়ে ছোট ছোট জমিদারদের মধ্যে বিলি করে দিত। এখানেই সমস্যা বাড়ে। নিলামের সময় জমির পূর্বকালের রাজস্ব আদায় সংক্রান্ত কোনো নথিপত্র দেওয়া হতো না। ফলে নতুন ইজারাদাররা পূর্ব রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থাকতেন। আর এই অজ্ঞতার ফলে তারা অনেক সময় পূর্ব রাজস্বের পরিমাণ থেকে অনেক বেশি পরিমাণ রাজস্ব দিতে প্রস্তুত হতেন। আর সেই অতিরিক্ত পরিমাণ রাজস্ব তারা তাদের নবলব্ধ জমির প্রজাদের কাছ থেকে আদায়ে সচেষ্ট হতো এবং তার জন্য অত্যাচার চালাতো। ফলে প্রজাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। প্রজা এবং ইজারাদারদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তৎকালীন চট্টগ্রামের কমিশনার এই অঞ্চলের কৃষকদের বর্ণনা দিয়েছেন: দুর্দান্ত এবং অবাধ্য প্রতিকর। অর্থাৎ ব্রিটিশ প্রশাসনও বুঝতে পেরেছিল এই অঞ্চলের কৃষকরা সহজে মাথা নোয়াবার নয়। এবার আসছি আন্দোলনের সূচনা। সোনামুড়া থেকে ছাগলনাইয়া। 1862 খ্রিস্টাব্দে সোনামুড়া অঞ্চলের ইজারাদার কর্তৃক বনজ সম্পদের উপর অতিরিক্ত মাসুল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘর্ষ ঘটেছে। ছাগলনাইয়ার কৃষক আন্দোলনকারীরা ইজারাদারদের বর্ধিত হারে খাজনা আদায়ের সমস্ত রকম প্রচেষ্টা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে ব্যর্থ করে দেয়। ইজারাদাররা বল প্রয়োগ করে খাজনা আদায়ে চেষ্টা করলে কৃষক আন্দোলনকারীরা আরও সংঘবদ্ধ বল প্রয়োগ করে তা প্রতিরোধ করে। এমনকি ইজারাদাররা বা তাদের নায়েব গুমস্তারা গ্রামগুলিতে খাজনা আদায় করতে এলে আন্দোলনকারীরা তাদের বিতাড়িত করে দিত। এর ফলে এইসব অঞ্চলে বেশ কিছু সংঘর্ষ চলতে থাকে। আন্দোলনের বিশেষ পদ্ধতি বাঁশ এবং শুকনো খড়ের ভাষা। এই আন্দোলনের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল এর সাংগঠনিক পদ্ধতি।
খাজনা বন্ধ আন্দোলনে যাতে সকলে অংশগ্রহণ করে তার জন্য ছাগলনাইয়ার আন্দোলনকারীরা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে। যে ব্যক্তি আন্দোলনে অংশগ্রহণ করতে চাইতো না, তার বাড়ির সামনে আন্দোলনকারীরা একটি বাঁশের সঙ্গে একগুচ্ছ শুকনো খড় বেঁধে এমনভাবে রেখে দিত যাতে ভোরবেলা উঠে তার এই বাঁশ সহ খড়গুচ্ছ চোখে পড়ত। এর তাৎপর্য কি ছিল? এর তাৎপর্য এই যে যদি উক্ত ব্যক্তি এর পরেও আন্দোলনে দলভুক্ত না হয় বা আন্দোলনে অংশগ্রহণ না করে, তবে তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই পদ্ধতি ছিল একটি নীরব বিপ্লবের কাহিনী, কিন্তু অত্যন্ত কার্যকর সতর্কবার্তা। কোনো মারামারি নেই, কোনো হুমকি বা চিৎকার নেই, শুধু একটি বাঁশ আর একগুচ্ছ খড়। কিন্তু সেই নীরব বার্তাটি সমগ্র গ্রামকে বুঝিয়ে দিত, এখন একসঙ্গে দাঁড়াও, না হলে পরিণাম ভুগতে হবে। এই পদ্ধতিতে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। আন্দোলনের বিস্তার সমগ্র ত্রিপুরার জেলায়। তাদের এই খাজনা বন্ধের আন্দোলন খণ্ডল, জুলাই, চন্দ্রনগর, রথুনগর, জুলাইনগর, গঙ্গানগর, জগৎপুর প্রভৃতি এলাকায় অতিক্রম করে সমগ্র ত্রিপুরা জেলায় ছড়িয়ে পড়ে। শুধু ছাগলনাইয়া নয়, ব্রাহ্মণবাড়িয়ার উত্তর অংশেও এই ধরনের প্রতিরোধ সংঘ গড়ে উঠতে লাগলো। আন্দোলনের মাত্রা এতটাই বড় হয়েছিল যে স্থানীয় পুলিশের সংখ্যা যথেষ্ট না থাকায় ত্রিপুরার জেলা শাসক সেখানে আরও পুলিশ পাঠাতে মনস্থ করেন। এমনকি চট্টগ্রাম বিভাগের কমিশনার বাংলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে 1875 খ্রিস্টাব্দে লিখিত পত্রে এই বিষয়ে উদ্বেগের কথা প্রকাশ করেন এবং এই বিষয়ে অবিলম্বে একটা কিছু করার জন্য আবেদন জানান। এবার আসছি মধ্যস্থতার চেষ্টা। দেওয়ান নীলমণি দাস। আন্দোলনের তীব্রতা দেখে ব্রিটিশ প্রশাসন একটি সমঝোতার পথ বেছে নেয়। বাবু নীলমণি দাস ত্রিপুরা রাজ্যের দেওয়ান নিযুক্ত হলে ইংরেজ কর্তৃপক্ষের অনুরোধে তিনি এইসব অঞ্চল পরিদর্শন করেন এবং ইজারাদার ও কৃষকদের মধ্যে একটা আপোষের চেষ্টা করেন। তার এই আন্তরিক প্রয়াস আংশিক সফল হয়েছিল মাত্র কারণ সমস্যার মূল কাঠামো, ইজারাদারি পদ্ধতি, নথিপত্রহীন নিলাম, অতিরিক্ত রাজস্বের দায়, এসব অপরিবর্তিত রইল। শুধু মধ্যস্থতায় সাময়িক শান্তি আনা সম্ভব হয়েছিল, কিন্তু 1884-85 খ্রিস্টাব্দের রিপোর্ট থেকে জানা যায় যে ত্রিপুরার রাজা তার অধীনস্থ খাজনা আদায়কারীদের সঙ্গে প্রজাদের সম্পর্ক কখনো বিশেষ উন্নতি হয়নি। 1885 সালের ভূমি রাজস্ব আইন আন্দোলনকারীদের দীর্ঘমেয়াদী প্রভাব। ত্রিপুরার জেলা সহ পূর্ববঙ্গের সংঘবদ্ধ কৃষক আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করে ইংরেজ সরকার 1885 খ্রিস্টাব্দে ভূমি রাজস্ব আইন বিধিবদ্ধ করে। এতে কৃষকদের কিছু সুযোগ সুবিধা দিলে ধীরে ধীরে এই আন্দোলনের তীব্রতা হ্রাস পায়। এটি ছিল এই আন্দোলনের সবচেয়ে বড় ঐতিহাসিক অর্জন, একটি আইনি স্বীকৃতি যে কৃষকদের উপর অবিচার হচ্ছে, তার প্রতিকার দরকার। কেন ছাগলনাইয়ার কৃষক বিদ্রোহ আজও প্রাসঙ্গিক? এটি প্রমাণ করে যে ত্রিপুরার ইতিহাস শুধু রাজ পরিবারের ইতিহাস নয়, সাধারণ কৃষক, সাধারণ মানুষেরও ইতিহাস। ইজারাদারি ব্যবস্থার যে কাঠামোগত ত্রুটি এই আন্দোলনকে জন্ম দিয়েছিল, নথিপত্রহীন নিলাম, অতিরিক্ত রাজস্বের বোঝা, মধ্যবর্তী শোষকদের স্তর, এগুলি ঔপনিবেশিক ভূমি সংস্কারকে অবশ্যম্ভাবী করেছিল। বাঁশ ও খড়ের সেই নীরব সংকেত, এটি ছিল একটি অত্যন্ত বুদ্ধিমান সংগঠনের পদ্ধতি। কোনো চিৎকার নেই, কোনো প্রকাশ্যে হুমকি নেই, কিন্তু বার্তাটি স্পষ্ট। এই পদ্ধতি আজকের রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় নীরব সংগঠন বা সাইলেন্ট মোবিলাইজেশনের একটি আদর্শ উদাহরণ। এই আন্দোলন এককভাবে ঘটেনি। পাবনা বিদ্রোহ, ছাগলনাইয়া আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়া বিদ্রোহ, এগুলি মিলিয়ে একটা বৃহত্তর কৃষক জাগরণের ছবি ফুটে ওঠে, যা শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে 1885 সালের আইন করতে বাধ্য করেছিল। বন্ধুরা, ইতিহাসের পাতায় যখন আমরা রাজা মহারাজা যুদ্ধ বিজয়ের কথা পড়ি, তখন এই সাধারণ কৃষকদের কথা প্রায় ভুলে যাই। কিন্তু ছাগলনাইয়ার এই কৃষকরা, যারা ভোরবেলায় বাঁশের গায়ে খড় বেঁধে একটি নীরব বিপ্লব শুরু করেছিল, তারাও ইতিহাসের অংশ। তাদের লড়াই থেকে জন্ম নিয়েছিল 1885 সালের ভূমি রাজস্ব আইন। তাদের খাম ও প্রতিরোধী পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, হিস্ট্রি আইকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই ইতিহাস কি আপনি আগে জানতেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।